বন্ধুরা, প্রত্যেক বাড়ি থেকে কি এবার ১২০০ টাকা করে ট্যাক্স দিতে হবে পঞ্চায়েতকে? এই নিয়ে ইতিমধ্যে তীব্র চর্চা শুরু হয়েছে, কিন্তু আসল বিষয়টা কি? সত্যি কি বাড়ি পিছু ১২০০ দেওয়ার কথা বলা হয়েছে, নাকি সম্পূর্ণ অন্য একটি বিষয়কে ঘুরিয়ে প্রচার করা হচ্ছে? আর এই প্রসঙ্গে দিলীপ ঘোষের যে বক্তব্যটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেটিতেই বা কী বলা হয়েছে আজকের ভিডিওতে একদম পুরো বিষয়টি একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলবো। তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে থাকলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই, এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগতম জানাই। সম্প্রতি পঞ্চায়েতের নিজস্ব আয় বাড়ানো নিয়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। বিশেষ করে ১২০০ টাকার প্রসঙ্গটি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, এটা কি প্রত্যেক বাড়ির উপর নতুন কোনো ট্যাক্স? প্রথমেই একটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দিই, সোশ্যাল মিডিয়ায় যে দিলীপ ঘোষের বক্তব্যটি ভাইরাল হয়েছে সেখানে প্রত্যেক বাড়ি থেকে ১২০০ টাকা করে ট্যাক্স নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, ১২০০ টাকা যে ট্যাক্স সেটি নেওয়ার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়নি, বরং মূল আলোচনাটি হচ্ছে পঞ্চায়েতের নিজস্ব আয় কিভাবে বাড়ানো যায় সেই দিকে। এবার শুনুন দিলীপ ঘোষ কি বলেছেন। প্রথমে আপনাদের সাথে সেই ভিডিও ক্লিপটি শেয়ার করছি, ভিডিও ক্লিপটি আপনারা দেখুন, তারপর দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে আমি কিন্তু আলোচনা করছি। প্রত্যেক বাড়িতে ট্যাক্স লাগবে বলি, বাড়ি হিসাবে ১২০০ টাকা আমাদের ইনকাম বাড়াতে হয় পঞ্চায়েতকে, আমাদের ইনকাম বাড়াতে হয় পঞ্চায়েতকে। কারণ এখানকার পঞ্চায়েতের কোনো ইনকাম আসে না। প্রপার্টি আছে, বাজার আছে, হাট আছে, পুকুর আছে, কোথাও নদীর ঘাট আছে, ডাক হয়, তার টাকা লুট হয়। বহু নেতা বা কোনো মানুষ নেতাকে ধরে সেই ঘাট ১০ বছর ধরে রেখেছে। যেখানে যত প্রপার্টি আছে আগে রিকভারি করুন, কে কোথায় কবজা করে রেখেছে। বাজার আছে, ভাড়া ১.৫ লক্ষ টাকা পাওয়া যায়, পায় না। হাট বসে, তার ট্যাক্স পঞ্চায়েত পায় না। আমরা বলছি হাট বা বাজারটাকে রিপেয়ারিং করুন, শেড বাড়ান, স্থায়ীভাবে ভাড়া দিন, প্রতি হাটে তাদের কাছ থেকে ভাড়া নিন। আপনাদের কোন ফান্ডে ইনকাম বাড়াতে হবে, তাহলে সব ডেভেলপমেন্ট করতে পারবেন। আমরা যে স্কিমে টাকা দিচ্ছি সেই স্কিমেই খরচা হবে সরকারি টাকা, অন্য স্কিমে হবে না। বন্ধুরা, দিলীপ ঘোষের বক্তব্যর মূল বিষয়টি বুঝতে গেলে আমাদের পঞ্চায়েতের আয়ের উৎস কথাটা কিন্তু বুঝতে হবে। অনেক পঞ্চায়েতে এলাকার মধ্যে রয়েছে বাজার, হাট, পুকুর, নদীর ঘাট, বিভিন্ন সরকারি বা পঞ্চায়েতের সম্পত্তি। এই সম্পত্তিগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে সেখান থেকে পঞ্চায়েতের নিয়মিত আয় হতে পারে বলে কিন্তু জানা গিয়েছে। মানে এটাই কিন্তু দিলীপ ঘোষ বলতে চেয়েছেন। ধরুন কোনো পঞ্চায়েতের বাজার রয়েছে, সেখানে কোনো দোকান রয়েছে, সেই দোকান বা জায়গা যদি নিয়ম মেনে ভাড়া দেওয়া হয় তাহলে পঞ্চায়েতের একটি নিয়মিত রাজস্ব তৈরি হবে, অর্থাৎ সেখান থেকে কিন্তু একটি বড় অঙ্কের টাকা আয় হবে। আবার কোনো এলাকায় হাট বসে, সেখান থেকেও নিয়ম অনুযায়ী ভাড়া বা ফি আদায় করা সম্ভব, এবং সেটা থেকেও যদি আদায় করা হয় তাহলে কিন্তু পঞ্চায়েতের আর্থিকটা আরও বেশি সচ্ছল হবে। একইভাবে পুকুর, নদীর ঘাট বা পঞ্চায়েতের অন্যান্য সম্পত্তি থেকেও রাজস্ব আয়ের ব্যবস্থা করা যেতে পারে বলে কিন্তু দিলীপ ঘোষ বলেছেন। বক্তব্যে আরও যে বিষয়টি বলা হয়েছে তা হলো, পঞ্চায়েতের যে সমস্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে অন্য কেউ ব্যবহার বা দখল করে রেখেছে বলে অভিযোগ রয়েছে, সেগুলো চিহ্নিতকরণ করে পুনরুদ্ধার করা বা পঞ্চায়েতের আয়ের আওতায় আনা দরকার, এমনটাও কিন্তু দিলীপ ঘোষ বলেছেন। অর্থাৎ মূল লক্ষ্য হচ্ছে পঞ্চায়েতের নিজস্ব ইনকামকে বাড়ানো, সেই টাকা দিয়ে এলাকার উন্নয়ন করা। আর এখানেই আসছে ১২০০ টাকার প্রসঙ্গ। অনেকেই হয়তো শুনে ভাবছেন প্রত্যেক বাড়ি থেকে ১২০০ টাকা করে এবার থেকে ট্যাক্স আদায় করতে হবে, অর্থাৎ আপনারা যে ২৩৩ টাকা বা ৩৪ টাকা বা ২০০ টাকা করে ট্যাক্স আদায় করেন তার পরিবর্তে এবার থেকে আপনাদেরকে বছরে ১২০০ টাকা ট্যাক্স আদায় করতে হবে। কিন্তু সেই বক্তব্য অনুযায়ী এখানে বাড়ি পিছু ১২০০ টাকা ট্যাক্স চালুর কোনো সরাসরি ঘোষণা নেই, মানে এরকম কিন্তু ঘোষণা করা হয়নি। শুধু এই বক্তব্যতে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে পঞ্চায়েতকে আর্থিকভাবে সচ্ছল করার কথা কিন্তু দিলীপ ঘোষ বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে পঞ্চায়েতের হাতে থাকা যেসব সম্পত্তি রয়েছে সেগুলোর দ্বারা কাজে লাগিয়ে সেগুলো থেকে ট্যাক্স আদায় করে, মানে সেগুলো থেকে টাকা আদায় করে নিজের যে টাকাটা সেটা বৃদ্ধি করা, মানে পঞ্চায়েতকে আরও সচ্ছল করা, আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়া। কারণ পঞ্চায়েতের নিজস্ব আয় বাড়লে সেই টাকা দিয়ে কিন্তু রাস্তা, আলো, নিকাশি, বাজার সংস্কার সহ বিভিন্ন স্থানীয় উন্নয়নমূলক কাজ করা কিন্তু সহজ হয়ে যাবে। এই বিষয়টিকেই কিন্তু
বক্তব্যে কিন্তু তুলে ধরা হয়েছে। তিনি কখনোই বলেননি এবং আপনারা বক্তব্যতেও শুনতে পেলেন তিনি কিন্তু বলেই দিয়েছেন যে আমি কখনোই বলিনি যে 1200 টাকা করে প্রত্যেক বাড়ি থেকে ট্যাক্স আদায় করতে হবে। আমি বলেছি যে পঞ্চায়েতকে নিজস্ব যে সমস্ত রকমের সম্পত্তি রয়েছে সেগুলো থেকে নিজের আর্থিক উন্নয়নকে বাড়াতে হবে, যাতে করে সেগুলো থেকে উন্নয়নমূলক কাজ করা সম্ভব হয়। আর এটাই কিন্তু তিনি বক্তব্যে তুলে ধরেছেন, কিন্তু মানুষ এটাকে ভুল ভ্রান্তি ভেবে বসে আছে এবং এই বিষয়টিকে তারা কিন্তু বুঝতে পারছে না। তারা ভাবছে হয়তো যে যেমনভাবে ট্যাক্স আদায় করা হয় 233 টাকা, কোথাও 200 টাকা, এরকম যে একটি ট্যাক্স নির্ধারণ করা হয়েছে সেই ট্যাক্সটা কিন্তু বেড়ে আবার 1200 টাকা করে দিতে হবে, এমনটা কিন্তু তিনি বলেননি। এটা কিন্তু একদম ভুল ধারণা, তিনি বিষয়টিকে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছেন। এবার আপনি বলবেন যে তিনি তো একটি কথা উচ্চারণ করেছেন বাড়ি পিছু 1200 টাকা করে পঞ্চায়েতের যে উন্নয়ন করতে হবে। এর মানে হলো এটাই যে ধরুন পরিবার পিছু মানে একটা ইনকাম হয় পঞ্চায়েতে, সেই ইনকামটা ধরুন যে 200 টাকা করে প্রত্যেক পরিবার পিছু ইনকাম হচ্ছে, কিন্তু সেই ইনকামটাকে বাড়ানোর কথা বলা হয়েছে যে সমস্ত সম্পত্তি আছে সেগুলো থেকে, যাতে পরিবার পিছু বছরে সেই 1200 টাকা করে একটা পরিবারের পেছনে খরচ করতে পারে সরকার, এমনটা কিন্তু বলেছেন। মানে বছরে একটা পরিবারের পেছনে যেন সরকার পঞ্চায়েত থেকে 1200 টাকা মতো খরচ করতে পারে। এখন যদি মাথা পিছু পরিবার পিছু 200 টাকা ধার্য হয়, তবুও 1200 টাকা যেন সরকার খরচ করতে পারে আপনার পেছনে, এমনটা বলেছেন। এমনটা বলেননি যে আপনার কাছ থেকে সরকার 1200 টাকা নেবে, সরকার যেন আপনার পরিবার পিছু 1200 টাকা খরচ করতে পারে, এমনটা কিন্তু দিলীপ ঘোষ বোঝাতে চেয়েছেন। আর যে বিষয়টি মানুষ অন্যরকম বুঝে অন্যরকমভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, আর এটা নিয়ে কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব তোলপাড়। তো আশা করছি আজকের এই বিষয়টি আপনাদের সামনে আমি খুব সহজতরভাবে ক্লিয়ার করতে পেরেছি। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনাদের আরও কোনো এই প্রসঙ্গে কোশ্চেন থাকে বা কোনো কিউরি থাকে, তাহলে অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারেন, যাতে করে আমি আপনাদেরকে আরও সহজ ভাষা সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। তো এই ছিল ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। বর্তমান সিচুয়েশনে কিন্তু এই বিষয়টি অনেকের কাছে অজানা এবং অনেকে কিন্তু বিভ্রান্তির মধ্যে আছে, তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করলে সকলে কিন্তু এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।